আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন BD.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা সিভিল মামলা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এ কারণে যে প্রপার যদি আরজি ড্রাফট না হয় তাহলে এই ক্লায়েন্টকে যে কতটা হয়রানির শিকার হতে হয় এবং কতটা সে ক্ষতির সম্মুখীন হয় সেটা আজকে আমি দেখলাম। আজকে আমি লার্নেড ফ্রেন্ডের যে মামলা এফআইআর করলাম সেখানে দেখলাম যে আমরা যেই পক্ষে আদালতে দাঁড়িয়েছিলাম তিনি একটা পার্টিশন মোকদ্দমা দায়ের করেছিলেন নিম্ন আদালত। সেখানে উনি হেরে গেলেন, তারপর উনি আপিল করলেন, আপিলেও হারলেন। তারপর উনি হাইকোর্টে আসলেন, হাইকোর্টের একটি বেঞ্চ ওনার মামলাটাকে রুল অ্যাবসোলিউট করলেন। তার পরিপ্রেক্ষিতে বিবাদী মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু অ্যাপিল দায়ের করেন। লিভ টু অ্যাপিল হিয়ারিং শেষে অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত হলো যে হাইকোর্টের জাজমেন্টটা প্রপারলি হয়নি, তাই মামলাটা আবার হাইকোর্টে পুনঃ হিয়ারিংয়ের জন্য একটা নির্দিষ্ট বেঞ্চে প্রেরণ করে। এই মামলা হাইকোর্টে যখন হিয়ারিং হচ্ছে ঠিক শেষ মুহূর্তে আমার কাছে আমার এই লার্নেড ফ্রেন্ড আসে। তবে মামলাটা আমি অনেকবার এবং বেশ কয়েকদিন ধরে দেখার চেষ্টা করলাম, যে ফাইন্ড আউট করতে চাইলাম যে এই পার্টিকে সেভ করা যায় কিনা। অবশেষে মামলা হিয়ারিংয়ে আমি কোনোই বের করতে পারলাম না যে উনি যেই সম্পত্তি দাবি করেছেন সেই সম্পত্তিতে উনি কীভাবে মালিক এবং উনি কতটুকু অংশে বাটোয়ারা চাচ্ছেন বা উনি কতটুকু সত্য চাচ্ছেন। এমনকি ওই মামলা উনি একটা দলিলকে চ্যালেঞ্জ করেছেন, বলছেন নট বাইন্ডিং, কিন্তু শিডিউলে গিয়ে দেখলাম সেই দলিলের কোনো পরিচয়ই ওনার এই আর্জির মধ্যে নাই। এরকমের গ্রোস যদি ত্রুটি থাকে কোনো আর্জিতে, সেই আর্জি দিয়ে কখনো মামলায় বিজয় লাভ করা যায় না। তাই আমি সবসময় বলে থাকি যে মামলা আর্জিত নির্ভর করে আপনার আর্জি ড্রাফটিংয়ের উপর। আর্জিটা যখন আপনি গঠন করবেন তখন আপনাকে অবশ্যই পক্ষের বক্তব্য শুনতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুব সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় পর্যালোচনা করতে হবে। বিশেষত আমি একটা কথা এইসব ক্ষেত্রে বলে থাকি যে বিল্ডিং করার ক্ষেত্রে যদি আপনার ভালো কনস্ট্রাকশন না হয় তাহলে সেই বিল্ডিং আপনি কী করে রক্ষা করবেন। মামলার ক্ষেত্রেও একজন এভাবেই যে একজন অ্যাডভোকেটকে হতে হবে আর্কিটেকচার, সেই মামলাটা কীভাবে গঠন করবে, আর উপাদান তো মক্কেল তার কাগজপত্র দিবে আপনাকে। তাই বাটোয়ারা মামলায় যেসব কারণে ফল্ট করে সেই ফল্টগুলো আপনারা আমাকে যারা শুনছেন ভবিষ্যতে এই মামলাগুলো চেষ্টা করবেন যেন এই উপাদানগুলো অন্তত মামলার মধ্যে থাকে। আর একটা কথা আমাকে বলতেই হয়, মামলায় শুধু উপাদান থাকলেই হবে না। মামলায় যখন আপনার পক্ষ আদালতে সাক্ষ্য প্রদান করবে, এই সাক্ষ্য আদালতে দেওয়ার সময় আর্জিতে যে আপনার বক্তব্য আছে সেই বক্তব্যটাকে সমর্থন করতে হবে। বিয়ন্ড প্লেইন, অর্থাৎ যা আপনার আর্জিতে নাই এমন বক্তব্য দিয়ে কিন্তু আপনি লাভবান হতে পারবেন, কারণ ওই বক্তব্যটা গ্রহণযোগ্য হবে না। এবং আপনি যে বক্তব্য দেবেন তার সমর্থনে অবশ্যই ডকুমেন্টারি এভিডেন্স বা ওরাল এভিডেন্স দেবেন, যা আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। এই ডকুমেন্টারি সাবমিটের বিষয়ে আমি অন্য একদিন আলোচনা করবো, এটা একটা বিশাল বিষয়।
যেখানে এভিডেন্স অ্যাক্টের অনেকগুলো সেকশন সম্পৃক্ত এবং জড়িত। যাই হোক, আজকে আমরা বাটোয়ারা নিয়ে বলছিলাম। বাটোয়ারা কখন কে করতে পারে এ সম্পর্কে আমরা ইতিপূর্বে একটা এপিসোডে বলেছিলাম যে বাটোয়ারা সাধারণত হয় যারা ওই সম্পত্তির সহ অংশীদার, এজমালিতে ভোগ দখলে আছে, যে মিটস অ্যান্ড বাউন্ডস বা সুনির্দিষ্টভাবে কোনো আদালত কর্তৃক বাক বন্ধন হয় নাই। এটা হলো প্রথম অ্যান্ড প্রাইম কনসিডারেশন। এই বিষয়গুলোকে আমরা কয়েকটা ধাপে বলতে পারি। যেমন আমরা বলতে পারি যে বাটোয়ারা মামলায় কী কী উপাদানের প্রয়োজন। এই উপাদানগুলোর মধ্যে প্রথমত যে বাদী এবং বিবাদী উভয় পক্ষকে অবশ্যই যৌথ বা এজমালি সম্পত্তিতে যৌথ মালিকানা বা স্বত্বাধিকারী হতে হবে। যেই ব্যক্তির এই সম্পত্তিতে কোনো রাইট, টাইটেল, পজেশন নেই, সে কখনো বাটোয়ারা মামলায় পক্ষ হতে পারে না, তার বিরুদ্ধে ডিগ্রিও হতে পারে না, কারণ সে তো ওই সম্পত্তির মালিকই। দ্বিতীয়ত, নালিশি সম্পত্তিতে বাদীর এজমালিতে দখল থাকতে হবে। এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, যে দখল যদি বাদীর নাও থাকে তবু তিনি বাটোয়ারা মোকদ্দমা করতে পারবেন। কারণ এখানে একটা কথা আছে যে এ ওনার অফ এ ল্যান্ড, co-sharer of a land is owner of every inches land। একজন সহ অংশীদার প্রত্যেক ইঞ্চি সম্পত্তির মধ্যে তার দখল আছে। তাহলে এক্ষেত্রে বিবাদীর যে দখল, ওই দখলটা ও বাদীর দখলকে মিন করে। দ্বিতীয়ত, যৌথ সম্পত্তিতে বিবাদীর সাথে বাদীর মালিকানা বা স্বার্থের অভিন্নতা, কমিউনিটি অফ ইন্টারেস্ট থাকতে হবে। 4, বাটোয়ারা মামলায় বাদীকে অবশ্যই সর্বশেষ প্রচারিত রেকর্ড তথা সত্যলিপি অর্থাৎ বিআরএস, বিএস, আরএস, খতিয়ান, মহানগর জরিপ ইত্যাদিতে মালিকানা প্রতিষ্ঠিত থাকতে হবে। তার থেকে বাটোয়ারা বা বিভাজন চাইতে হবে এবং মামলার আর্জিতে তফসিলের সর্বশেষ খতিয়ান দিয়ে তার থেকে হিস্সা চাইতে হবে। তবে পূর্ববর্তী সিএস বা এসএ খতিয়ান থেকে মালিকানা যে হিস্সা আপনাকে টেনে আনতে হবে। তবে ওই সিএস অনুসারে আপনি কখনো বাটোয়ারা দাবি করতে পারবেন না। তবে যদি আপনি বাটোয়ারার সাথে সত্য ঘোষণা চান, সেক্ষেত্রে আপনাকে সিএস থেকে আপনার মালিকানা বিষয়টা আনতে হবে। এমনকি পূর্ববর্তী খতিয়ান উল্লেখ না করে শুধু সর্বশেষ খতিয়ান থেকেই বাটোয়ারা চাওয়া যাবে। কিন্তু যখনই আপনি সম্পত্তিতে মালিকানা দাবি করতে হবে, অর্থাৎ এর এসএ বা আরএস রেকর্ডে যদি ভুল লিপিবদ্ধ হয়, আপনার সম্পত্তি সেখানে উল্লেখ না থাকে, তাহলে সিএস থেকে যে আপনার মালিকানা, যে ক্রোমোনোলজি, জেনোলজি, এগুলো অবশ্যই বলতে হবে। অর্থাৎ আপনি কিভাবে এই সম্পত্তির মালিকানা দাবি করেন। সেক্ষেত্রে আপনার বংশানুক্রমিক বা আপনি যদি এই সম্পত্তিতে ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন, সেটা আপনাকে সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। 5, কিছু ব্যতিক্রমিক ক্ষেত্র বাদে এজমালি সকল সম্পত্তিকে বাটোয়ারা মামলায় আনতে হবে। এটাকে হটস্পট বলে, মানে যেই ব্যক্তির সম্পত্তি বিভাজন করা হচ্ছে উনি যত সম্পত্তির মালিক, সমস্ত সম্পত্তি এই মোকদ্দমা ভুক্ত করতে হবে এবং ওই সম্পত্তিতে সাবসিকুয়েন্ট যত অংশীদার আছে বাই ইনহেরিটেন্স অর বাই পারচেজ, সবাইকে এই মামলায় অবশ্যই পক্ষভুক্ত করতে হবে।
বাটোয়ারা মামলা অবশ্যই তামাদি আইনের 144 অনুচ্ছেদের বিধান মোতাবেক কারণ উদ্ভব এর থেকে 12 বছরের মধ্যে দায়ের করতে হবে। যদিও তামাদি এই বিষয়টা বাটোয়ারা মামলায় বিশেষভাবে কার্যকর নয়, তবু এখানে কথাটা হলো যেদিন কারণ উদ্ভব করবে, আপনি যে কোনো সময় বাটোয়ারা দাবি করতে পারেন সত্য সহ, কিন্তু যখনই আপনার কারণ উদ্ভব হবে, কারণটা কী রকমের, যে আপনি পূর্ববর্তী বংশধর সিএস থেকে মালিকানা ছিল, আপনি বংশানুক্রমে সেখানে ভোগ দখলে আছেন, কিন্তু দেখা গেল এসএ রেকর্ডে আপনার নাম না এসে আপনার চাচা বা আপনার ভাই তার নামে এককভাবে রেকর্ড হয়েছে, কিন্তু আপনি ভোগ দখলে ছিলেন। যেদিন আপনার ওই ভাই বা চাচা যেদিন এই সম্পত্তি তার দাবি করবে, বলবে যে আমার নামে সম্পূর্ণ এসএ রেকর্ড আছে, আমি মালিক, আপনার মালিকেরা যেদিন অস্বীকার করবে, সেদিন থেকে 12 বছরের মধ্যে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে। এবং বাটোয়ারা মোকদ্দমার কোর্ট ফিটা কিন্তু নির্দিষ্ট কোর্ট ফি, কিন্তু আপনি যদি সত্য দাবি করেন তাহলে আপনাকে আর প্রত্যেকটা ডিক্লারেশনের জন্যে আপনাকে কোর্ট ফি প্রদান করতে হবে। এখন এই বাটোয়ারা মোকদ্দমায় আপনি কী কী প্রতিকার পেতে পারেন? সিম্পল বাটোয়ারা চাইতে পারেন, সেখানে আপনি আপনার সম্পত্তির অংশটুকু সাহাম চাবেন। আপনি সত্য ঘোষণা সহ আপনি বাটোয়ারা করতে পারেন, যেখানে আপনার সত্য ঘোষণা লাগবে। আপনি রেকর্ড সংশোধন সহ আপনি বাটোয়ারা চাইতে পারেন। আবার আপনি আপনার অংশ অন্য একজন ভোগ দখলে আছে, সেই দখল পুনরুদ্ধার সহ আপনি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন এই বাটোয়ারা মোকদ্দমায় কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, এই বৈশিষ্ট্যগুলো সেখানে মনে রাখতে হবে যে বাটোয়ারা মামলা হলো এজমালি সম্পত্তি সহ শরিকদের আইনগত অধিকার এবং উভয় যৌথ সম্পত্তির চূড়ান্ত পরিণতি। চূড়ান্ত পরিণতি মানে এই সম্পত্তিটা ডিভাইড হয়ে যাবে ফাইনালি, এইটা নিয়ে আর ভবিষ্যতে কোনো রকমের বিরোধ বা কোনো রকমের সমস্যার সৃষ্টি থাকবে না। দ্বিতীয়, বাটোয়ারা মোকদ্দমা সর্বপ্রথম মোকদ্দমার মা বা মৌলিক মোকদ্দমা। কারণটা হচ্ছে এই সম্পত্তি নিয়ে যত মোকদ্দমা হয় তা শুরু কিন্তু এই ভাগ বাটোয়ারা নিয়েই শুরু হয়। তৃতীয়ত, সাধারণ বাটোয়ারা মোকদ্দমা নালিশি ভূমিতে পক্ষদের শর্ত নির্ধারণ করা যায় না, যেটা আমি আগেই বলেছি। সিম্পল যে পার্টিশন, সেখানে যার যে সম্পত্তি আছে শুধু সেটা ভাগাভাগি হবে, সেখানে সত্য প্রচার চাওয়া যায় না। আর যদি আপনি সুপার ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড পার্টিশন চান, সেক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা মোকদ্দমায় আপনার সত্য ঘোষণা সহ আপনার অংশ বুঝিয়ে দেওয়ার এখতিয়ার আদালতের আছে। 4, যৌথ সম্পত্তিতে আইনগতভাবে মালিকানা প্রতিষ্ঠিত থাকলে কিংবা মালিকানা বিষয়ে পক্ষদের মধ্যে বিরোধ না থাকলে এবং বাদীপক্ষ নালিশি ভূমিতে এজমালিতে দখলকার থাকলে সাধারণ বাটোয়ারা মামলা চলবে এবং রক্ষণীয়। কিন্তু সর্বশেষ খতিয়ানে যদি আপনার নাম না থাকে তাহলে সিম্পল বাটোয়ারা এই ক্ষেত্রে চলবে না, কারণ সেক্ষেত্রে আগে আপনাকে আপনার সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে সত্য প্রতিষ্ঠার জন্যে আপনাকে দখল প্রমাণ করতে হবে, এবং দখলটা কিভাবে প্রমাণ করতে হবে যে আপনি সুনির্দিষ্ট চৌহদ্দি দিতে হবে যে আপনি এই চৌহদ্দির মধ্যে আপনি ভোগ দখলে আছেন। এটা শুধু মুখে বললে হবে না, সাথে সাথে আপনার পারিপার্শ্বিক সাক্ষ্য দিয়েও আদালতে তা প্রমাণ করতে হবে। 5, নালিশি ভূমিতে বাদীপক্ষের সত্যের উপর কালিমা লোপন থাকলে বা নালিশি ভূমিতে সত্য বিষয়ে পক্ষদের মধ্যে জটিল বিরোধ বিদ্যমান থাকলে সাধারণ বাটোয়ারা মামলা অচল। বাদীপক্ষকে অবশ্যই সত্যের ঘোষণা সহ বাটোয়ারা চাইতে হবে। এবং বাটোয়ারা মামলায় বাদী এবং বিবাদী
উভয় পক্ষের অবস্থান সমান। কারণটা হলো যে প্লেন্টিফ অ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট আর সেইং স্ট্যাটাস, কারণ উভয় পক্ষই সম্পত্তির মালিক এবং তারা সম্পত্তি ক্লেম করতেছে। বাদী বিবাদী যে কোনো পক্ষই বাটোয়ারার সাহাম বা অংশ পৃথক করে চাইতে পারে, যেটা অন্য কোনো মোকদ্দমায় এই সুযোগ নেই। এক্ষেত্রে অনেক সময় আমরা এটা বলে থাকি যে পার্টিশন স্যুট ইজ এ স্যুট অফ বিউটি, যে এতে কোনো পক্ষই হারেন না, সবাই তার নির্দিষ্ট অংশের সম্পত্তি পেয়ে যান। তবে হ্যাঁ, যদি কারো ওই সম্পত্তিতে টাইটেল না থাকে সেক্ষেত্রে তিনি হারবেন, সেক্ষেত্রে মোকদ্দমাটা খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আজকে আমি যে মোকদ্দমাটার বিষয় সম্পর্কে আপনাদের শুরুতে বলেছিলাম, সেখানে আরটিতে যেই সব বিষয়গুলো আমাদের সন্নিবেশিত থাকা দরকার, প্রথমত যে এই সম্পত্তি আপনি মালিকানা কিভাবে ক্লেম করেন সেটার জেনোলজি আপনাকে বলতে হবে, এবং ক্রোনোলজিক্যালি আপনি সিএস থেকে কার মাধ্যমে কত অংশ এবং সর্বশেষ আপনি কতটুকু সম্পত্তির মালিক হয়েছেন, এটা আপনাকে সুস্পষ্টভাবে আপনার আরজিতে উল্লেখ থাকতে হবে। নট অনলি দ্যাট, এবং আরজি ইজ নট এ সাবস্টেন্টিভ পিস অফ এভিডেন্স। আদালত তখনই আপনার এই বিষয়টা কনসিডার করবেন যখন আপনি আদালতে অন ওথ সাক্ষ্য দিয়ে বলবেন যে এই সম্পত্তির সিএস মালিক ছিল অমুক, সিএস মালিকের সেই ব্যক্তি আমার অমুক আত্মীয় ছিল, বা তার থেকে কোনো তার ছেলে বা তার থেকে যদি কেউ বিক্রি করে থাকে সেই বিক্রি থেকে আপনি মালিক হয়েছেন, অ্যান্ড ইউ আর ইন পজেশন দ্য সুট ল্যান্ড টিল ডেট। আপনি এই সমস্ত বিষয়গুলো ক্রোনোলজিক্যালি খুব সুন্দর এবং ধারাবাহিকভাবে বলতে হবে। এবং আর একটা কথা যেটা বলতে হবে আপনার তফসিলে, যে টোটাল কতটুকু সম্পত্তি নিয়ে বাটোয়ারা মোকদ্দমা, সেই পরিমাণটা বলতে হবে। এটা আপনি ক শিডিউলে নেবেন। খ শিডিউলে আপনি বলবেন যে ওই ক শিডিউল সম্পত্তি, ধরেন আপনার সম্পত্তি 5 একর সামথিং, এর থেকে আপনি কতটুকু সাহাম বা ক্লেম করেন মালিকানা, এবং আপনি সেটা ভাগ চাচ্ছেন, সেটা আপনাকে দ্বিতীয় স্টেজে বলতে হবে। আর যদি আপনি বলেন এর থেকে দেখা গেল যে আপনি সম্পত্তি পাবেন 25%, 20% আপনার দখলে আছে কিন্তু 5 আপনার দখলে নাই, সেক্ষেত্রে বাকি যে 5%, এটা আপনার একটা ভিন্ন চৌহদি আপনার তফসিলে বলতে হবে, এবং সেটা থেকে আপনি দখল পুনরুদ্ধার চাইতে হবে। আবার যদি আপনার সম্পত্তিতে আপনি টোটাল মালিক আছেন 45 শতকে, এর মধ্যে 20 শতক আপনার নামে রাইটলি, যে লাস্ট যে খতিয়ানটা হয়েছে সে খতিয়ানে আপনার নাম লিপিবদ্ধ আছে এবং পরিমাণের জায়গায় আপনাকে 25 দেওয়া আছে, কিন্তু 20 আপনার নামে আসে না, সেক্ষেত্রে এই 20 শতক সম্পত্তি পাওয়ার জন্যে আপনাকে সত্ত্ব ক্লেম করতে হবে। এবং সেখানে আপনার আরজিতে অবশ্যই বলতে হবে যে টোটাল ক তফসিলে এত সম্পত্তি, সেই ক তফসিলের মধ্য থেকে আমি এত অংশের মালিক, এত অংশের মালিকের থেকে আমি এত অংশ আমার এসএ রেকর্ড আছে বা আরএস রেকর্ড আছে বা বিএস রেকর্ড আমার নামে আছে, আমি দখলে আছি। বাকি যে সম্পত্তিটা তার একটা বিবরণ একটা শিডিউলে দিতে হবে, এবং সেখানে আপনাকে সত্ত্ব চাইতে হবে। আর যদি টোটাল সম্পত্তিতে আপনার সত্ত্ব না থাকে, সেক্ষেত্রে আপনি টোটাল সম্পত্তির বিবরণটা দিবেন, তার মধ্যে বলবেন যে আমি এত অংশের আমি সত্ত্ব প্রচার চাই এবং ওই অংশেরই আমি বাটোয়ারা চাই। এই সব বিষয়গুলো আপনাকে আরজিতে সুস্পষ্টভাবে প্রথম উল্লেখ রাখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে এর সমর্থনে আদালতে সাক্ষ্য দিতে হবে। তৃতীয়ত, এর সমর্থনে আপনাকে ডকুমেন্টারি এভিডেন্স আদালতে উপস্থাপন করতে হবে। এবং আপনি যে ভোগ দখলে আছেন বা মালিকানা, যারা ওই সময় থেকে বয়স্ক লোক আছেন, যারা আপনার পূর্ববর্তীদের চেনেন বা আপনাকে চেনেন, সেই সময় থেকে যারা আপনাকে দেখে আসছে যে আপনার দখল সম্পর্কে, মালিকানা সম্পর্কে, এটা আদালতে সাক্ষ্য প্রদান করবেন। তবে এই সব বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই মামলার ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের বিষয়টাও মাথায় রাখতে হবে, কারণ সাক্ষ্য আইনটা দ্বারাই আপনি মোকদ্দমা প্রমাণ করবেন।
তাহলে আমরা এই যে কীভাবে ডকুমেন্টগুলো আদালতে উপস্থাপন করতে হয়, এক্সিবিট করতে হয়, প্রমাণে আনতে হয়, এসব বিষয় নিয়ে আর একটা এপিসোডে আপনাদের সাথে আমি কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।